এই প্রশ্নটা তোমাদের টেস্ট পরীক্ষায় আসবে, আর যদি টেস্ট পরীক্ষায় না আসে তাহলে এসএসসি 27-এ আসবেই। তো চলো আমরা এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি সলভ করে ফেলি। আর এর আগের ভিডিওতে আমরা এই কোশ্চেনটা সলভ করছিলাম, যেটা হচ্ছে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের কোশ্চেন। এখানে যেটার খ এবং গ বাকি ছিল, এটা ভিডিওর লাস্টে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা সলভ করব, এটা হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে আসছিল এই কোশ্চেনটা। দেখো এটার ক নম্বর আমরা সলভ করবো। এখানে কি বলেছে, 23 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটা চাপ 15 ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপটির দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলছে। একদম সহজ একটা কোশ্চেন, চলো আমরা ক নম্বরটা সলভ করে ফেলি। ঠিক আছে, তো ক নম্বরে আমরা সলভ করব। তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো, এখানে কি বের করতে বলছে, তোমাকে চাপের দৈর্ঘ্য বের করতে বলছে, বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলছে। তো বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয়ের জাস্ট একটাই সূত্র রয়েছে, সূত্রটা কি বলতো, এস ইকুয়ালস টু পাই আর থিটা ডিভাইডেড বাই 180, তাই না? এখন জাস্ট মানগুলো বসে দিবে। পাই এর মান কত, 3.1416। আর মান কত বলতো, ব্যাসার্ধ, এই দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত, 23 সেন্টিমিটার। জাস্ট এখানে আর এর জায়গায় 23 লিখে দিবা, এবং থিটার মান কত বলতো, থিটার মান এই যে 15 ডিগ্রি, তাই না? 15 ডিগ্রি, জাস্ট এখানে 15 লিখে দিবা, ডিভাইডেড বাই 180। এখন জাস্ট তোমরা ক্যালকুলেশন করবা আর অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি করবা বলো তো, উপরে সবগুলো গুণ করবা ব্র্যাকেট দিয়ে, তাই না? এখানে ব্র্যাকেট ইউজ করবা, ব্র্যাকেট 3.1416 ইন্টু 23 ইন্টু 15 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস ভাগ কত, 180 দ্বারা ভাগ করবা, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত বলো তো, 6.02। এটা দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে এখানে সেন্টিমিটার হবে, একক হবে কি সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার কয়ের অ্যান্সার। আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর কোশ্চেনটা সলভ করবো। এখানে কি বলেছে, ট্রাপিজিয়ামের অপর দুটি বাহুর দৈর্ঘ্য 50 এবং 40 হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা দেখি এখানে ট্রাপিজিয়ামের কি কি দেওয়া আছে। এখানে বলছে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য 99 এবং 70 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। এখন এইটা লেখা আছে, আর এখানে বলছে, আচ্ছা এটা পরের বিষয়। তো আমরা দেখি খ নম্বর, এখানে ট্রাপিজিয়ামের ম্যাথ একদম সহজ, আমরা খুব অল্প সময় করে ফেলবো, 3 থেকে 4 মিনিট লাগবে এটা করতে। ঠিক আছে, একদম সোজা, একদম সহজ পদ্ধতিতে আমি তোমাকে দেখাই দিব। তো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, রাইট? কেন ট্রাপিজিয়াম? এটা একটা এ বি সি ডি একটা কি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এখন এই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু কোনটা বলো তো, এই যে এ বি এবং কত সিডি, এই দুটা বাহু সমান্তরাল দুটি বাহু কত, একটা হচ্ছে 99, বড়টা লিখবা নিচে, আর ছোটটা কত বলো তো উপরে হবে, আরেকটা কত বলতো 70। ওকে, এখন তোমাকে বলছে, এই যে ক্ষতে বলছে অপর দুটি বাহুর দৈর্ঘ্য 50 এবং 40, মানে পাশের দুইটা বাহু কত 50, একটা হবে 50 আরেকটা কত 40, তাই না? আচ্ছা, এখন বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে, এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি বলতো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা মতো মনে হয় তোমাদের জানা আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এবি মানে কি বলতো, সমান্তরাল দুটি বাহু, এ মানে হচ্ছে 99, বি মানে হচ্ছে 70। দেখো তোমাদের সব ডেটাই কিন্তু দেওয়া আছে, শুধুমাত্র কি লাগবে বলতো, এইচ এর ভ্যালুটা লাগবে, শুধু এইচ মানে উচ্চতা বের করবে, আর কিচ্ছু করা লাগবে না স্যার, কিচ্ছু করা লাগবে না, জাস্ট উচ্চতাটা বের করো। তো উচ্চতা কোথায়, এই ট্রাপিজিয়ামের উচ্চতাটা কোনটা বলতো, এই যে ডি শীর্ষবিন্দু থেকে যদি তোমরা একটা লম্ব টানো, এটাই হয়ে যাবে কি উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে নাম দাও, এখানে যদি তুমি নাম দিতে পারো যে এ বি সি ডি, এটা তুমি ই দিয়ে দাও, এটা ই দিয়ে দাও। ঠিক আছে, এখন আরেকটা কাজ এখানে করতে পারবা, এই যে এই বাহুটার মতো এই বাঁকা করে এই পাশ দিয়ে তুমি আরেকটা বাহু অঙ্কন করো, যে বাহুর নাম দিয়ে দাও তুমি এফ, তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেছে না, ঘরের মতো হয়েছে আর কি। এই দেখো ডি এফ বি সি একটা সামান্তরিক, তাই না? তাহলে এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান হয় তোমার, তাই না? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় না? তো এইটা যদি 70 হয় স্যার, এইটাও তো 70 হবে, তাই না? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এইটা যদি 40 হয় স্যার, এইটাও 40 হবে, তাই না? এটাই তো হওয়ার কথা। আর দেখো, আর আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত ছিল বলো তো, সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল 99 না? আর বি থেকে এফ পর্যন্ত কত বলো তো, 70 না? তাহলে তুমি কি যে এতটুকুর মান পাবা না তুমি, বলো বলো বলো, তোমার পুরোটার মান কত 99 এবং এতটুকু পেয়েছো 70, তাহলে এতটুকু বের করতে পারবা না তুমি বিয়োগ করে, বড়টার সাথে ছোটটা বিয়োগ করলে তো তোমার এটা বের হয়ে যাবে, তাই না? এএফ এর দৈর্ঘ্য বের হবে। তো আমি এএফ এর দৈর্ঘ্যটা একটু বের করব। তো এএফ টা লাগবে আমাদের, এএফ ইজ ইকুয়ালস টু কত, এই এবি মাইনাস কত বিএফ, তাহলে এবি এর ভ্যালু কত, এই যে এবির ভ্যালু হচ্ছে 99 মাইনাস বিএফ এর ভ্যালু হচ্ছে 70। তাহলে জাস্ট এখানে কি 99 মাইনাস 70 করে দিবা, তাহলে কত আসে 29, তার মানে এই যে এটা কত 29, বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস এখন তোমরা লক্ষ্য করো তো, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? এই দেখো, এটা একটা ত্রিভুজ হয়েছে না?
এই যে এটা একটা ত্রিভুজ আছে না, এই যেটা এ এ ডি এফ একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলো তো? এটা একটা বিষমবাহু ত্রিভুজ না? বিষমবাহু ত্রিভুজ না? বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। দেখো তো এই যে এই তিনটা বাহুর কোনো সমান আছে নাকি? এটা 50, এটা 29, এটা 40, কোনো বাহুই তো সমান নয়। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তোমার অর্ধপরিসীমা লাগবে। তো তোমাকে আমি অর্ধপরিসীমাটা বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তো অর্ধপরিসীমা অর্ধপরিসীমা এটা কেন লাগবে একটু পরেই তোমরা বুঝবা। অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্ধপরিসীমা মানে কি বলতো? এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। প্রথম বাহু কত? 50, দ্বিতীয় বাহু কত? 40, তৃতীয় বাহু কত? 29, যোগ করে জাস্ট 2 দ্বারা ভাগ করবা। এখানে ক্যালকুলেশন করো। এখানে কত? 50, 50 প্লাস 40 প্লাস 29 ভাগ কত? 2। তাহলে কত? আচ্ছা আরেকবার করছি, 50 প্লাস 40 প্লাস 29 ভাগ 2, তাহলে কত? 59.5। এককগুলো কি বলতো? সেন্টিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে? অর্ধপরিসীমা পাওয়া গেছে, অর্ধপরিসীমা পাওয়া গেছে। এখন তুমি কি করবে বলো তো? এখন তুমি ক্ষেত্রফল বের করবা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা। এই যে ত্রিভুজ, ত্রিভুজ কত বলো তো? ত্রিভুজ কত বলো তো? এডিএফ, এডিএফ। তাহলে এখানে লিখবা ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি অ্যান্ড কত? এস মাইনাস সি। এখন তো তোমার এস এর মান বের হয়েছে তাই না? এস এর মান কত বলো তো? 59.5। আবার এখানে এস এর মান 59.5 মাইনাস এর মান কত বলো তো? 50। আবার দেখো এস এর মান কত? 59.5 মাইনাস বি এর মান কত? 40। ঠিক আছে, একটু এই পাশে লেখা লাগতেছে। এস এর মান কত? 59.5 মাইনাস সি এর মান কত? এখন 29। এই যে 50, এই যে এর মান 50, বি এর মান 40 এবং সি এর মান কত? 29। জাস্ট এখানে কি লিখবা? 29। এখন জাস্ট ক্যালকুলেশন করবা। এই যে এগুলাকে বিয়োগ করবা, এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করবা, তার সবগুলোকে গুণ করে রুট করে দিবা, ঠিক আছে? দেখো আমি করতেছি। এখানে কত? 59.5 মাইনাস 50 ইন্টু 59.5 মাইনাস 40 ইন্টু 59.5 মাইনাস 29 ইন্টু 59.5, তাকে আমরা রুট করে দিব। রুট করলে কত আসে বলো তো? 5579.81, ঠিক আছে? সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ বর্গমিটার। তাহলে এটা কি বলতো? ক্ষেত্রফলটা বের হয়ে গেছে। কিসের ক্ষেত্রফল বের হয়েছে বলতো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয়েছে। এখন এই ত্রিভুজ দিয়ে তুমি এই উচ্চতাটা বের করতে পারবা, ঠিক আছে? এখন সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? ত্রিভুজ এডি এফ এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি বলতো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা না? হাফ ইন্টু ভূমি। ভূমি কত বলতো? এখানে ভূমি কত? এই যে এটা ভূমি না? এই যে এফটা ভূমি না? এই যে ভূমি, ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত বলতো? এই যে ডিএফটা উচ্চতা না? ডিএফটা উচ্চতা না? এই ডিএফ টাই তো তোমার বের করা লাগবে। এইটাই তো তোমার উচ্চতা তাই না? এই যে উচ্চতাটা এখান থেকে তুমি পাবা, এই যে এখান থেকে উচ্চতাটা। তাহলে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল কত? এই যে মাত্র পাওয়া গেছে, এটা বসে দিও। 579.81 ইকুয়ালস টু হাফ অফ এএফ। এএফ এর মান কত? 29, 29। এএফ এর মান ডিরেক্টলি 29 বসাবা। 29 ইন্টু কত? ডিএফটাকে আমি এইচ ধরি। এখন এখানে ক্যালকুলেশন করবা। 579.81, 29-এর অর্ধেক কত? এই স্যার 29-এর অর্ধেক কত? 29 ভাগ 2, তাহলে কত? 14.5। 14.5 ইন্টু কত? এইচ, রাইট? ওকে। এখন তুমি এখান থেকে কি করবা? এখন এখান থেকে তুমি কি করবে বলো তো? এইচ এর মান বের করবে না? এইচ এর মান বের করবে না? এখন এইচ এর সাথে এটা গুণ আছে, ওই পাশে গিয়ে কি যাবে? ভাগ হয়ে নিচে চলে যাবে না? 14.5 আর উপরে কত থাকে? 579.81। এখন কি করবো? ভাগ করে দিবা, এটার সাথে এটা ভাগ করবা, ঠিক আছে? 579.81 ভাগ কত? 14.5, তাহলে কত হয়? 39.98 মিটার, ঠিক আছে? এটাই উচ্চতা তোমার বের হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু উচ্চতা বের হয়ে গেছে। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজিলি আমরা বের করতে পারবো। ওকে, তাহলে আগের পেজটা নিচ্ছি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি বলতো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কত? উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু কত? সমান্তরাল একটা বাহু, একটা বাহু কত? 99, আরেকটা বাহু কত? 70। তাহলে এখানে লিখবা 99 প্লাস 70 ইন্টু উচ্চতা। দেখো উচ্চতার মান কিন্তু পাওয়া গেছে, কত? 39.98। এখন জাস্ট ক্যালকুলেশন করবো, অ্যান্সার বের হয়ে যাবে 99। এই যে 99 প্লাস 70 ভাগ 2 ইন্টু
ইন্টু 39.98, তার অ্যান্সার কত? 3378.31 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার গয়ের আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এই কোশ্চেনটা। ওকে, খ নাম্বারটা তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এখন গ নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে বের করতে বলছে। বুঝতে পারছো? এখন এখানে একটা কথা তোমাকে বলে দিছিল যে একটা বৃত্তের ব্যাস ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে এই ডেটাটাকে কাজে লাগিয়ে আমরা এই গ নম্বর কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, তাহলে এখানে বলছিল যে একটা বৃত্তের ব্যাস ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি সমান। তাই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কোনটা বলো তো? এই যে এই দুইটা সমান্তরাল বাহু না, এখন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে কি? এই দুইটা বাহুকে যোগ করতে হবে, যোগ করলেই তুমি কি বৃত্তের ব্যাসটা পাবা। ঠিক আছে, তাহলে এইটা আমি লিখবো যে প্রশ্ন মতে বৃত্তের ব্যাস ইকুয়ালস টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে কি? যোগ করতে হবে। তাহলে ব্যাস কত বলো তো? বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করি, তাই না? ওকে, তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত ছিল? 99 প্লাস কত? 70, তাই না? তাহলে এখানে কত হবে? 2r ইকুয়ালস টু 99 প্লাস কত? 70, তাহলে কত? 169। তাহলে এখানে তোমার ব্যাসার্ধ বের হবে না, আর মানটা বের হবে না, 169 ডিভাইড বাই 2, এখানে ভাগ হয়ে যাবে, 2 গুণ ছিল পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, ভাগ কত? 2, তাহলে কত? 84.5। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বের হয়ে গেছে। এখন এখানে কি বলছে বলো তো? এখানে বলছে যে অনুপাত বের করতে, আগে তোমার বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল এবং কি বৃত্তের ক্ষেত্রফল, তারপর এই দুইটার অনুপাত করবা। তাহলে আমি আগে এটা বের করে ফেলি, বৃত্তের ক্ষেত্রফলটা বের করি, কারণ এখানে ইজি হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। পাইয়ের মান কত? 3.1416, এবং আর মান কত বলো তো? 84.5, তার উপর কত? স্কয়ার করে দিবা। তাহলে এখানে কি ক্ষেত্রফল বের হবে? 3.1416 ইন্টু 84.5, তার উপর স্কয়ার করে দিবা, তাহলে কত? ক্ষেত্রফল বের হয়ে গেছে 22431.81। ঠিক আছে, বর্গ এককগুলো কি? বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে কি? বৃত্তের ক্ষেত্রফল বেড়েছে। এখন তোমাকে কি বলছে বলো তো? এই বৃত্তটিতে অন্তর্লিখিত বর্গ, মানে বৃত্তের ভিতরে বর্গ। এখন আবার ঠিক আছে, দেখো, এটা তোমার বৃত্ত না, এই বৃত্তের ভিতরে একটা বর্গ আছে, বৃত্তের ভিতরে কি আছে? বর্গ আছে। এখন তুমি তো জানো যে বর্গের প্রত্যেকটা বাহুই সমান। বর্গের কি প্রত্যেকটা বাহু সমান হয় না? বর্গের তো প্রত্যেকটা বাহুই সমান হয়। এখন বাহুর দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবা বলো তো? বাহুর দৈর্ঘ্য বের করার জন্য তো তোমার কি লাগবে? তোমার ব্যাসটা লাগবে না? আর ব্যাসের মান তো তুমি জানো, ব্যাসের মান কত? এই যে 84.5, তাই না? ব্যাসের মান যদি জানো, তাহলে তোমার এই বাহুর মানও তুমি জানতে পারবা। কারণ প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কত করে আছে? এ করে আছে, আর মাঝখানে কি? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভিতর কি থাকে? ভূমি থাকে, লম্ব থাকে, অতিভুজ থাকে। তার মানে এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করবা, তাই না? পিথাগোরাসের সূত্র ব্যবহার করবা। সূত্র ব্যবহার করলে কি? এখানে অতিভুজ, এখানে এবিসিডি দিয়ে দাও। তাহলে অতিভুজ কত বলো তো? এসি হচ্ছে তোমার কি? অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার, যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস কত? লম্ব স্কয়ার, বিসি স্কয়ার, তাই না? তাহলে অতিভুজ কত? 84.5, তার উপর স্কয়ার। আর এবি মানে কি? ভূমির মান এ স্কয়ার, আর বিসির মান কত? এ স্কয়ার। তাহলে এখানে কত হয় বলো তো? 84.5 স্কয়ার। তাহলে এই কয়টা? দুইটা, তার মানে কত? 2a স্কয়ার, রাইট? 2a স্কয়ার। তাহলে এখানে দেখো, এখন 84.5 এর উপর স্কয়ার করলে কত হয়? 84.5 এর উপর স্কয়ার করলে কত হয়? তোমার 7140.25, আর এখানে কত? 2a স্কয়ার। তাহলে এখান থেকে বাহুর মান তুমি পাবা না? বাহুর মানটা কি তুমি পাবা না? বলো। তাহলে এখানে কত? তুমি a স্কয়ার ভ্যালু বের করবা, a স্কয়ার সাথে 2 গুণ আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 7140.25 ভাগ 2, 2 দ্বারা ভাগ করবা, এটা ভাগ 2, তাহলে কত হয়? 3570125। এই স্কয়ারটা রুট হয়ে যাবে, তো রুট করলে কত হয়? রুট করলে এর মান বের হয় কত? 59.75 সেন্টিমিটার। ঠিক আছে, এটি কি? প্রত্যেকটা বাহুর মান বের হয়ে গেছে, বর্গের প্রত্যেকটা বাহুর মান বের হয়ে গেছে। এখন তোমাকে এখানে বলছে যে বৃত্তে অন্তর্লিখিত
বর্গের ক্ষেত্রফল, তাহলে বর্গের যেহেতু তোমার বাহুর মান বের হয়েছে, তাহলে তো তোমার ক্ষেত্রফলটা তুমি বের করতে পারবা। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? বর্গের বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার, বাহুর উপর স্কোয়ার। এখন তো বাহুর মান পাওয়া গেছে 59.75, তার উপর কি স্কোয়ার করে দিবা, তাহলেই তো তোমার বর্গের ক্ষেত্রফলটা বের হয়ে যায়। তাহলে বর্গের ক্ষেত্রফল কত বলো তো? 3570.125, তাই না? এটা কি বর্গের ক্ষেত্রফল, সেন্টিমিটার স্কোয়ার বর্গের ক্ষেত্রফল, তাই না? দেখো এখন কি বলছে, তোমার এই বর্গের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত বের করতে বলছে, ঠিক আছে? এখন জাস্ট এখানে বলবো যে 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 বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল যেহেতু অনুপাত বের করতে বলছে ইস টু বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল কত ছিল বলো তো? বর্গের ক্ষেত্রফল আগে তো বর্গের বর্গের কত ছিল, এই যেটা 357.70.125 ইস্টু মানে কি ভাগ করা, ঠিক আছে? এবং কি বৃত্তের ক্ষেত্রফল কত বের হয়েছে? বৃত্তের ক্ষেত্রফল 224331.81। এখন কি এদেরকে ভাগ করে দিবা, এদেরকে ভাগ করবা, ভাগ কত? ভাগ 22431 224 22431.81 ভাগ করলে কত এত আসে, তাই না? এখন এটাকে ভগ্নাংশে নিবা, শিফটের চেপ দিয়ে এবিসিতে ক্লিক করবা, এবিসি। আচ্ছা ভগ্নাংশ হয় না, তাহলে এইটাই কি তার অনুপাত হবে, ঠিক আছে? এত ইস্টু এত, বা তুমি এটা এইভাবে লিখতে পারো 3570.125 ইস টু 22431.81, ঠিক আছে? এটাই তার অনুপাত। আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো গ নম্বর কোশ্চেনটা। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বুঝতে পারছো? ওকে, এখন আমরা পরের কোশ্চেনটা সলভ করবো, যেটা হচ্ছে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় নেত্রকোনা, অনেক বেশি গুরুত্বপূর্ণ 5 নম্বর কোশ্চেন। এইখানে ক নম্বর বলছে যে একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে 6 7 8। দেখো ত্রিভুজের 3টা বাহু কি সমান? কখনোই সমান নয়, তার মানে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ওই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো একদম সোজা একটা কোশ্চেন, যেহেতু বিষমবাহু ত্রিভুজ তার মানে তোমাকে অর্ধ পরিসীমা বের করা লাগবে, ঠিক আছে? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা পরিসীমা অর্ধ পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা? এস দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এস ইকুয়ালস টু প্রত্যেকটা বাহুকে যোগ করবা প্রথমে। পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহুকে যোগ করা। অর্ধ মানে কি? অর্ধেক, মানে 6 প্লাস 7 প্লাস 8 ডিভাইডেড বাই কত? 2, ঠিক আছে? যোগ করবা, সবগুলোকে যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত? 11। অর্ধ পরিসীমা কত? 11। এখন তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং কত? এস মাইনাস সি। তাহলে এস এর ভ্যালু কত বলো তো? 11। তাহলে এস 11 মাইনাস এ, প্রথম বাহু কত? 6। এস এর মান কত? 11। দ্বিতীয় বাহু কত? 7। তৃতীয় বাহু কত? 8, ঠিক আছে? এখন এখানে বিয়োগ করে সব গুণ করবা, ঠিক আছে? 11 মাইনাস 6 ইন্টু ইন্টু কত? 11 মাইনাস 7 ইন্টু 11 মাইনাস 8 ইন্টু 11 এবং লাস্টে তাদেরকে রুট করে দিবা। রুট করলে কত? 25.69 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, বুঝতে পারছো? আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো এই অঙ্কটা। তো চলো এখন পরের কোশ্চেনটা আমরা সলভ করে ফেলবো। পরের কোশ্চেনটা কি বলছে বলো তো? রম্বসের বৃহত্তম কর্ণ 24 হইলে পরিসীমা বের করতে বলছে। এটা সহজ কোশ্চেন, চলো আমরা একটা পেজেই দেখি সলভ করে ট্রাই করি। তো এখানে কি বলছে? একটা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে? একটা রম্বসের জাস্ট একটা ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দেখো একটা রম্বস আঁকো, রম্বসের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান হয়, এটা মাথায় রাখতে হবে। রম্বসের প্রত্যেকটা বাহুই সমান হয়। তাহলে রম্বসের ভিতরে তো একটা কর্ণ আছে, তাই না? রম্বসের ভিতরে কি থাকে? কর্ণ আছে। তাহলে এ বি সি ডি। রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে। রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে এবং রম্বসের একটা বাহু দেওয়া আছে। রম্বসের কি বাহু দেওয়া আছে? বৃহত্তম। রম্বসের বৃহত্তম কর্ণ দেওয়া আছে 24, মানে এই যে এটা বৃহত্তম কর্ণ 24, তাই না? পুরোটা 24, মানে তোমার এসির ভ্যালু কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার। এখন তো তুমি জানো রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, মানে এই যে ভাগ হবে, সমানভাবে ভাগ হবে, কিন্তু 90 ডিগ্রি আকারে ভাগ হবে, বুঝতে পারছো? এই যে মাঝখানে সব 90 ডিগ্রি থাকবে। তাহলে এটা যদি ও বিন্দু দাও, তাহলে এ ও এর মান কত হবে বলো তো? এ ও এর ভ্যালু কত হবে? অর্ধেক হয়ে যাবে, তাই না? এটা যদি 5 হয়, এটাও 5 হবে, মানে যেহেতু এটা 25 এর অর্ধেক হবে এ ও, তাহলে 25কে 2 দ্বারা ভাগ করলে তুমি এ ওর ভ্যালুটা পেয়ে যাবা, তাই না?
25 25/2, তাহলে কত হয় 12.5, 12.5 সেন্টিমিটার। তাহলে এই যে দেখো, এইটা যদি 12.5 হয়, এইটাও 12.5 হবে, তাই না? এগুলো তো বুঝো। ওকে, তাহলে তোমার এও এর মান পাওয়া গেছে। এবার দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে, তোমার একটা পরিসীমা দেওয়া, মানে একটা তোমার কর্ণ দেওয়া আছে, এসি কর্ণ দেওয়া আছে। এখন তুমি অন্য কর্ণটাও বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র দিয়ে, ঠিক আছে? রম্বসের রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো? হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে কি প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 120 ইকুয়ালস টু হাফ d1 মানে কি প্রথম কর্ণ। প্রথম কর্ণ কত? প্রথম কর্ণ 25 দেওয়া ছিল না? তাহলে 25 লিখবা, ইন্টু দ্বিতীয় কর্ণটা বের করবা। তাহলে কত? 120। তাহলে 25-এর অর্ধেক কত? 12.5 ইন্টু d2। তাহলে এখানে d2 এর ভ্যালুটা বের করবা। তো d2 ইকুয়ালস টু কত হয় বলো তো? 12.5 আর উপরে কত? 120। জাস্ট এখানে d2টা বের হয়ে যাবে। 120/12.5, তাহলে কত হয়? সরি, 120/12.5, তাহলে কত হয়? 9.6 সেন্টিমিটার। ঠিক আছে, মানে ক্ষুদ্রতম কর্ণ কত? 9.6। 25/2, 12.5, 20/12.5, ওকে, 9.6 বের হয়েছে। ওকে, তাহলে এই যে ক্ষুদ্রতম কর্ণ কত? 9.6 বের হয়েছে। তাহলে দেখো তো, আমরা তো এই যে ছোট্ট কর্ণটা বের করছিলাম, এই যেটা কত? 12.5, তার মানে এখানে 12.5 লেখো। ওকে, এখন দেখো, এটা তো ক্ষুদ্রতম কর্ণ 9.6, তাহলে সমকোণে যেহেতু সমদ্বিখণ্ডিত হয়, তাহলে অর্ধেক 9.6 এর অর্ধেকটা বের করতে হবে, কারণ তোমার বিও এর মান লাগবে। তুমি তো জানো এটা কিসের মান বলো তো? বিডি এর মান। বিডির মান না, এই যে সম্পূর্ণ এই যে এতটুকু ছোট কর্ণের মান, ছোট কর্ণের মান কত? 9.6। কিন্তু বিও এর ভ্যালু কত হবে? বিও মানে কি? এই যে এটা অর্ধেক হবে, এটার অর্ধেক হবে। 9.6 কে 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 9.6/2, তাহলে কত হয়? 4.8। তার মানে কত? এটা কত? 4.8। দেখো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে 90 ডিগ্রির বিপরীতে কে অতিভুজ থাকে না? এটা অতিভুজ, এটা ভূমি আর এটা লম্ব, তাই না? তাহলে পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে তোমাকে। তাহলে তোমার কি এই এই তোমার এই অতিভুজটা বের হয়ে যাবে, মানে রম্বসের একটা বাহু বের হয়ে যাবে। আর রম্বসের একটা বাহু বের হইলেই তোমার পরিসীমা বের হয়ে যাবে একদম ইজিলি। তাহলে তোমরা দেখো, আমি এই জিনিসটা একটু এই পাশে অঙ্কন করতেছি, মানে জিনিসটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? মানে এই যে এখানে 90 ডিগ্রি হয়েছে, তারপর এটা 4.8 ছিল, আর এটা কত? 12.5। এখন জাস্ট অতিভুজটা বের করবা। তাই তুমি এখানে এই যে এ ছিল, বি ছিল, ও ছিল, তাহলে অতিভুজ কত বলো তো? ওটা অতিভুজ না? তাহলে এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করো। অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি। ভূমি কত? 4.8 ধরছিলা, এবং উচ্চতা কত? 12.5 ধরেছিলা, তার উপর স্কয়ার করো। এখন কত? এই যে 4.8 এর উপর স্কয়ার করবা, প্লাস 12.5 এর উপর কি করবা? স্কয়ার করবা। তারপর কি করবা? এই যে 179.229, এটা এবির মান ছিল, এখন স্কয়ারটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে একে রুট করলে কত হয় স্যার? রুট করলে কত হয়? 13.39 সেন্টিমিটার। তাহলে তোমার তো রম্বসের একটা বাহু বের হয়েছে, একটা বাহু কত বলো তো? 13.39। তাহলে পরিসীমা মানে কি? তোমাকে এখন পরিসীমা বের করতে বলছো না? পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে প্রত্যেকটা বাহুকে যোগ করো, প্রত্যেকটা বাহু তো সমান, রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা পরিসীমা রম্বসের পরিসীমা তো সমান, চারটা বাহু 4a, তাহলে 4 এর সাথে a গুণ করে দিবা, এর মান কত? 13.39, জাস্ট এখানে গুণ করে দিবা, অ্যান্সার বের হয়ে যাবে। ইন্টু কত? 4, ঠিক আছে? তাহলে কত? 53.56 সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? তোমরা বুঝছো? আমাকে একটু বলো, আমাকে একটু এনশিওর করো। একদম সহজ একটা কোশ্চেন এবং একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষায় আসার মতো। বুঝতে পারছো? আশা করছি তোমরা সবাই খ নাম্বারটা বুঝতে পারছো। আর যারা তোমরা বুঝো নাই, তারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, বা আবার আগে ব্যাক করে ভিডিওটা দেখে নিতে পারো পুরোটা। ওকে, এখন আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করবো। এখানে বলছে যে একটা সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে, কত? 30 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন তোমরা তো জানো সিলিন্ডার কিরকম হয়, তাই না? এটা সিলিন্ডার না? এটা সিলিন্ডার না? সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে, এই সিলিন্ডারের হাইট দেওয়া আছে। হাইট কত? হাইট হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এখানে তোমাকে বলে দিচ্ছে ছোট্ট করে যে একটা সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। ভূমির ক্ষেত্রফল কত? 4400 বর্গমিটার, ঠিক আছে? এখন তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 পাই আর আর প্লাস এইচ। এটা তো সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? তো এখানে কি আছে? উচ্চতা আছে।
আর আছে, আর তো নাই, আরটা বের করবো এই ডেটা দিয়ে, এই যে এই ডেটা দিয়ে একটা টোপ দিয়ে দিছে, মাছের টোপ, ওই টোপটা ব্যবহার করে আমাদের কি আর মানটা বের করতে হবে। সুতরাং ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমি মানে কি, এই যে সিলিন্ডারের ভূমি, ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তার মানে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে কত, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফলের মান দেওয়া আছে, মান কত, 4400 এবং কত, পাই আর স্কয়ার। তাহলে এখানে আর এর মানটা বের করবা, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কত, ভাগ হয়ে যাবে 44 4000, আর এখানে কত, পায়ের মান 3.1416। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান যেটা বের হবে সেটাকে রুট করে দিবা, স্কয়ারটা রুট হয়ে যায় 4400 ভাগ 3.1416। তাহলে এখানে কত হয়, 00.56, এটাকে রুট করবা, রুট করলে কত হয়, 37.42 এত সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ বের হয়ে গেছে। এখন তো তুমি ইজিলি বের করতে পারবা, ইজিলি বের করতে পারবা। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানেন কি ছিল, 2 পাই আর আর প্লাস এইচ। 2 ইন্টু পাই এর মান 3.1416, আর এর মানটা মাত্র বের হইলো তোমার, আর এর মানটা মাত্র বের হইলো 37.42 ইন্টু আর এর মান 37.42 প্লাস এইচ এর মান, এইচ কত বলো তো, 30, উচ্চতা দেওয়া আছে 30। এখন এখানে ক্যালকুলেশন করো, জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু না, সব শেষ। 2 ইন্টু 3.1416 ইন্টু ইন্টু 37.42, ঠিক আছে, ইন্টু 37.42 প্লাস 30, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে কত, 1585.1.61। তাহলে এটা কি, বর্গ সেন্টিমিটার, একদম ডিরেক্টলি অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এটাই অ্যান্সার, আর কিছু করা লাগবে না। একদম সহজ সোজা একটা কোশ্চেন, এই ধরনের প্রশ্নই আসবে তোমাদের এসসি পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, একদম সোজা কোশ্চেন। এবং কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো, 2 পাই আর এইচ, এবং এই ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। এই এই সিলিন্ডার আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। এই তিনটা সূত্র জানলেই তো হয়ে যায়, তাই না? সব ধরনের এমসিকিউ পারবা, সিকিউ পারবা, সব পারবা। তো আগামীকালকে এই কোশ্চেনটা আমরা সলভ করেছিলাম, ক নম্বরটা সলভ করেছিলাম, খ আর গ বলেছিলাম যে আজকে সলভ করাবো। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি এটা অলরেডি সলভ করে ফেলছি, জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিব। এখানে কি বলছে বলো তো, কাঠের বক্সের পুরুত্ব বের করতে বলছে। তো কাঠের বক্স দেখতে কিরকম হয়, এরকম হয়, তাই না? আর কাঠের বক্সটা যদি জুম করে তাহলে দেখবা যে এখানে পুরুত্ব একটা অংশ থাকে, যে অংশটা কি পুরুত্ব, মানে যে অংশটা কি মোটা, ঠিক আছে, ওই মোটা পুরুত্ব, প্রত্যেকটা পুরুত্ব সমান, মানে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, মানে এক্স ধরে নিলাম। এই যে এখানে বলে দিছে যে কাঠের বক্সের পুরুত্ব সমান, প্রত্যেকটা জায়গায় এক্স করে। এখন এখানে বাইরের, মানে এই যে বাইরের, মানে এই যে এতটুকের মান কত দেওয়া আছে, 9 করে দেওয়া আছে। 9 মানে দৈর্ঘ্য 9, প্রস্থ 7 এবং উচ্চতা কত, 5। আমি দৈর্ঘ্যটা ধরলাম, ঠিক আছে। এখন তোমার ভিতরের অংশ, ভিতরের মানে কি, যে এতটুকু কম না, এই যে বড়, এটা তো বড়, বড় থেকে এটা কম না, কতটুকু কম বলো তো, কতটুকু কম, এটা বিয়োগ করতে হবে না দৈর্ঘ্যটা। এই যে 9 থেকে, যে বড় থেকে কতটুকু কম বলো তো, এই পাশে দুইটা অংশ আছে, একটা পুরোটা এক্স, একটা পুরোটা এক্স, মানে এক্স এক্স মানে কত, 2x, মানে 2x কম, মানে এটা থেকে কমে যাবে, তাই না, 2 গুণ কম, 9 - 2x। তাহলে অনুরূপভাবে প্রস্থটা কি হবে বলো তো, 7 - 2x। প্রস্থ 7 ছিল এবং উচ্চতা 5 ছিল, 7 - 2x, আর উচ্চতা হবে 5 - 2x। সব অঙ্ক একই নিয়ম, সব অঙ্ক একই নিয়ম, জাস্ট যে ডেটা দেওয়া থাকবে জাস্ট -2x করে দিবা, ঠিক আছে। এবং কি, তোমার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত, 142। তাহলে এখানে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল লিখবা 142। এখন সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 * AB + BC + CA। এখন এর মান কত দেখো, এই যে এর মান কত, 9 - 2x। এই যে আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এখন এই যে সম্পূর্ণটার সাথে, এই যে এটা তো আমাদের সূত্রের সাথে 2 গুণ আছে, 2 ওই পাশে গিয়ে এই যে 142 সাথে 2 ভাগ হয়ে কত, 71 হয়, বুঝতে পারছো? গুণ থাকলে ভাগ হয়ে যায়, এগুলো তো বুঝো। ওকে, তাহলে এখানে এর ভ্যালু কত বলো তো, এই যে এর ভ্যালু হচ্ছে এই যে 9 - 2x, এই যে এর জায়গায়, এই যে এর জায়গায় 9 - 2x আছে। বি এর ভ্যালু কত, 7 - 2x, এই যে 7 - 2x, এটা কি, এর সাথে বি গুণ অবস্থায় আছে, তারপর প্লাস লিখছো, বি এর মান লিখছো, সি এর মান লিখছো, তারপর গুণ করছো, প্লাস সি এর মান লিখছো, এর মান লিখছো, এই যে এখান থেকে লিখছো ইকুয়ালস টু এত। এখন গুণ করছো, কিভাবে গুণ করছো, এই যে 9 এর সাথে 7 গুণ করে কত আছে, 7 এর সাথে 9 গুণ করে কত, 63। 9 এর সাথে 2 গুণ করে কত হয়, 9 2 গুণ 18, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কত, প্লাসে মাইনাসে মাইনাস, 7 এর সাথে 2 গুণ করলে কত, 7 গুণে 14। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4x²। মানে ঘটনাটা কি জানো, এখানে তো তোমার জিনিসটা এরকম, তাই না, এরকম না, 7 - 2x। এখানে হয়েছে 9 এর সাথে একবার 7 গুণ হয়েছে, 9 এর সাথে একবার 2x গুণ হয়েছে, শেষ। আবার 2x এর সাথে একবার 7 গুণ হয়েছে, 2 এর সাথে একবার 2x গুণ হয়েছে, এরকম ভাবে সবগুলা গুণ হয়েছে, মানে এদের গুণ, এদের গুণ, এদের গুণ, সবাইকে গুণ করে এই জিনিসগুলো পাওয়া গেছে। এগুলো তো নর্মাল ক্যালকুলেশন, ক্লাস 6 7 এ তোমরা এগুলো করছো, এগুলো তোমরা বুঝো, ঠিক আছে। এখন যখন তুমি এই ভ্যালুটা পাইছো, এরপর তুমি কি করছো জানো, যেখানে এক্স স্কয়ার গুলো আছে না, এই যে এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার,
এই যে এক্স স্কোয়ার সবগুলোকে এক্স স্কোয়ারগুলোকে যোগ করে কত পাইছো 12x², 12x² পাইছো। এবার তুমি দেখছো এক্স এর মান কোথায়, সরি এখানে এক্স হবে নট এক্স স্কোয়ার। এবার দেখছো তুমি এক্স এর মান কোথায় আছে, যে এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, মানে সব এক্স গুলাকে তুমি যোগ করছো, যোগ করে তুমি কত পাইছো -84x পাইছো। এবার সংখ্যা কোথায়, এই যে সংখ্যাগুলো এই যে 63, 35, তারপর 45, এই তিনটাকে যোগ করে তুমি 143 পেয়েছো ইকুয়ালস টু 71, যে 71টা বাইরে ছিল। এখন এই বাইরের 71টা ভিতরে আসলে কি প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন 143 সাথে 71 বিয়োগ করলে কত হয়, 71 বিয়োগ করলে কত হয় 72 হয়, 72 হয়, বুঝতে পারছো 72। এখন দেখো এই মানটাকে মিনিমাইজ করতে হবে, মানে ছোট করতে হবে। কিভাবে ছোট করবা, এই যে এক্স স্কোয়ারের সহগ কত 12, 12 দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দিবা, 12 দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দিবা। 12 সাথে 12 ভাগ করলে হয় 1, 12 সাথে 84 ভাগ করলে হয় 7, 12 সাথে 72 ভাগ করলে হয় 9। ঠিক আছে, এই জিনিসটা এখানে লিখে দিচ্ছি 12 দ্বারা ভাগ করে। এখন তুমি এরকম ভ্যালু পাইছো, তো এখন এখানে কি মিডল টার্ম হবে। মিডল টার্ম কিভাবে করে বলো তো, এই যে এক্স এর ভ্যালু এক্স স্কোয়ারের সাথে মনে মনে একটা 1 আছে, এবং কত, এবং শেষের পদটা কত 6, 6 এর সাথে 1 গুণ করলে কত হয় 6 হয়, আর মাঝখানের পদ কত -7। তাহলে এমন দুইটা সংখ্যা তোমাকে নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে তোমার 6 হয়, যোগ বিয়োগ করলে -7 হয়। সেই দুইটা সংখ্যা কত 6 এবং 1, 6 এর সাথে 1 গুণ করলে কত হয় 6 একে 6, এবং যোগ বিয়োগ করলে -7 হয়। কিভাবে, দুইটাকে মাইনাস দিয়ে দাও, মাইনাসে প্লাস, 6 এর সাথে 1 যোগ করলে কত হয় 7, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। ওকে, তাহলে এই মানটাকে ভেঙে তুমি কত পাইছো বলো তো, এই যে -6x -1x। তাহলে এখান থেকে এগুলো তোমরা বুঝো, এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স তুমি কমন নিছো, কমন মানে ভাগ করা, দুইটা এক্স এর সাথে এক্সট্রা এক্স ভাগ করলে কয় একটা এক্স, আবার 6x এর সাথে এক্স ভাগ করবা, এক্স এক্স কাটা থাকে শুধু 6 এরকম। আবার এই এই এতটুকু থেকে -1 কমন নিছো, কমন মানে ভাগ করা, এক্স এর সাথে 1 ভাগ করলে হয় এক্স, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 6 এর সাথে 1 ভাগ করলে হয় 6, তারপর এখান থেকে x -6 দুইটা আছে, তুমি একটা নিছো, আর এই পাশে কত আছে x -1। এখন তুমি দেখো, তাহলে x - 6 = 0, x - 1 = 0। তাহলে x - 6 = 0 হইলে x এর মান কত 6, এই -6 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যায়, আর x - 1 = 0 হইলে x এর মান কত 1। এখন এই মানটা গ্রহণযোগ্য নয় কেন, x এর মানটা 6 হবে না, কখনো হবে না। এটা এই মানটা কি কখনো 6 পসিবল? দেখো আমাদের যেখানে উচ্চতাই, আচ্ছা তুমি এই মানগুলা, এই যে x এর মানটা এখানে বসায় দেখো, মানে মাইনাস চলে আসবে মান। দেখো এই যে তুমি দেখো এই উচ্চতাতে বসায় দেখো, মানে এটা পুরো তো জীবনে পসিবল না। এখন দেখো 5 - 2, x এর মান কত 6, এখন তুমি এখানে বসাও 5 মাইনাস কত 12, এখন মাইনাস চলে যাবে, মাইনাস তো পসিবল না। তাহলে তাই পুরুত্ব কত হবে 1 হবে, একটা হচ্ছে গ্রহণযোগ্য। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, পুরুত্ব কখনো 6 হতে পারে না, পুরুত্ব 1 হবে, মানে ছোট হবে পুরুত্বটা। আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এখন আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করব। এখানে কি বলছে, এ বিডি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তাই না? তাহলে এখানে দেখো, এখানে কি বলছে, এবিসিডি একটা সামান্তরিক, এই যে একটা সামান্তরিক, দেখো আমি এঁকেছিলাম যে এ বি সি ডি একটা সামান্তরিক, তাই না? একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। এখন দেখো সেই বিপরীত বাহুগুলো কত, এ বি এবং সিডি 10, এই যে এ বি এবং সিডি কত 10, এরা 10, মানে বিপরীত বাহুগুলো সমান হবে, এটা 10 হলে এটা 10 হবে। তারপর কত বলছে, বিসি এবং এডি, এই যে বিসি এডি কত 16 করে দেওয়া আছে, এটাও 16 এটাও 16। এখন তোমাকে বলছে ক্ষুদ্রতম কর্ণ 12, ক্ষুদ্রতম কর্ণ, এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতম মানে ছোট কর্ণ, ছোট কর্ণ কত 12, এই যে এসিটা 12। এখন তোমাকে বলছে বৃহত্তম কর্ণ, মানে বিডির মান বের করতেছে, বিডি কোনটা বলতো, এই যে বিডির মান বের করতে হবে। তাহলে এই মানটা বের করার জন্য তোমাকে এই চিত্রটা আবার এরকম ভাবে আঁকতে হবে। এখন তুমি তো এই কর্ণটা এত সহজে বের করতে পারবা না, তাই না? তাহলে এই জিনিসটা তোমাকে কি করতে হবে, এই পাশে এই বাহুটাকে একটু বর্ধিত করা লাগবে, একটু বাইরে বের করা লাগবে, এবং একটা লম্ব টানতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে না, দেখো তো, এই যে বি ই ডি একটা ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে এটা তোমরা আমাকে বলো, এটা কি ত্রিভুজ বলো তো? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? সমকোণী ত্রিভুজের কি থাকে বলো তো? অতিভুজ থাকে, ভূমি থাকে, লম্ব থাকে। এখন দেখো তোমার কিন্তু অতিভুজটাই বের করা লাগবে। অতিভুজটা বের করার জন্য, মানে তোমার টার্গেট তো বিডি বের করা, তাই না? এই অতিভুজটা বের করা, অতিভুজ বের করার জন্য তোমার সম্পূর্ণ ভূমি লাগবে এবং উচ্চতাটা লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে তোমার উচ্চতাও নাই, তোমার সম্পূর্ণ ভূমিটাও নাই। এখন তুমি বলতে পারো স্যার আছে তো, এই যে 16, এই 16টা কি, এ থেকে ডি এর মান দেওয়া আছে, কিন্তু এই যে ই থেকে এর মানটা দেওয়া নাই। তাহলে তুমি বের করবা। তো তার আগে কি করবা, উচ্চতাটা বের করবা। এখন উচ্চতা দেখো, এখন এই যে উচ্চতাটা বের করবা না, তাই আমি এখানে একটা দাগ দিয়েছি, তাহলে একটা সামান্তরিক হয়ে গেছে, তাই না? তাহলে এখানে দেখো এই উচ্চতার মান যা হবে, এটার মানও তা হবে, এই যে এটার মানও তাই হবে। এখন দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না ভিতরে, ওই যে ট্রাপিজিয়ামের মতো ত্রিভুজ হয়ে গেছে না, দেখো তো, এই যে এ ডি সি একটা ত্রিভুজ হয়ে গেছে না? এই ত্রিভুজের মানগুলো দেওয়া আছে, দেখো তো 16, 12, 10। কিন্তু এই ত্রিভুজের কোনো মানই সমান নয়, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজ বললেই তোমার অর্ধপরিসীমা বের করা লাগবে। অর্ধপরিসীমা মানে কি, প্রত্যেকটা বাহুকে যোগ করবা, 10 যোগ করছো, 12 যোগ করছো, 10 যোগ করছো, 16 যোগ করছো, তার সাথে 2 দ্বারা ভাগ করছো। পরিসীমার অর্ধেক মানে অর্ধপরিসীমা 2 দ্বারা ভাগ করছো, কত হয়েছে 19 সেন্টিমিটার হয়েছে, তাই না? অর্ধপরিসীমা বের হয়ে গেছে। এখন তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা, ক্ষেত্রফল অর্থাৎ এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √s * s - a s - b এবং s - c। এস এর মান তুমি বসাইছো, এর মান বসাইছো, এই মানে কি, এই যে এটাকে এ ধরছো, এটাকে বি ধরছো, এটাকে সি ধরছো, এই যে মানগুলো তুমি বসাইছো, ক্যালকুলেশন করছো, তোমার কি ক্ষেত্রফলটা বের হয়েছে। এখন যখন তুমি ক্ষেত্রফল বের করছো, এই ক্ষেত্রফলের ভিতরে এই যে তোমার বেচারা লম্ব আছে, তাই না? এখন এই লম্বের সমান, মানে তুমি এটা যদি 5 পাও, এটাও 5 হইতো, তাই না? এই লম্বটা তুমি বের করতে হবে। এই লম্বটা কোন জায়গায় আছে, এই ত্রিভুজের ভিতরেই লম্বটা আছে। তাহলে তুমি এখানে বলবা ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত বলো তো? এই ত্রিভুজের ভূমি কত? এই যে এডিটা ভূমি না, এই যে ভূমি ইনটু উচ্চতা হচ্ছে সিএফ, এই যে সিএফটা হচ্ছে উচ্চতা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে মাত্র বের করছো, তাহলে এখানে 59.5
92 লিখেছো হাফ এডি, এডি মানে কত বলো তো? এই যে ভূমি, ভূমির মানটা কত? এই যে 16 দেওয়া ছিল, যে 16 লিখছো, আর এখানে সিএফ মানে কি উচ্চতা, এই উচ্চতাটা তুমি বের করবা। এখন 12 16 অর্ধে কত 8, তাহলে এখানে এইচ এইচ বের করবা, এইচ এর সাথে 8 গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, অর্থাৎ 59.92 সাথে 8 ভাগ করলে 7.5 হয়, তার মানে উচ্চতা এটা হচ্ছে 7.5, এটা যদি 7.5 হয় তাহলে 100% এটাও 7.5 হবে, তার মানে তোমার উচ্চতাটা বের হয়ে গেছে। এখন জাস্ট এই যে এই বেচারাটাকে জাস্ট এখানে বের করবা তুমি, অর্থাৎ ই এটার মানটা বের করবা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এটাও কি ত্রিভুজ হয়ে গেছে না তোমার, সমকোণী ত্রিভুজ না? এই যে এই জিনিসটা দেখো তো, এটা ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই জিনিসটা মনে করি একটু তোমাকে একটু দেখাই, একটু অঙ্কন করে দেখাই, এটা হয়ে গেছে না? অর্থাৎ এখানে কত বি বিই এ, তার মানে তোমার এই মানটা অলরেডি আছে, এইটাও আছে 10, এই যে 10 10 দেওয়া আছে, শুধুমাত্র এই মানটা বের করা লাগবে। তাহলে এটা যদি পিথাগোরাসের সূত্র হয়ে থাকে তাহলে এটা ওইটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমার ভূমির মানটা বের করা লাগবে। তাই এখানে কি লিখছো, এই বি এ পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অতিভুজ, অতিভুজ কত বলো তো? এ বি স্কয়ার, বি স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি কত এ আর লম্ব কত বি। তাহলে এখানে কি বের করো বলো তো? তুমি তো ভূমি বের করবে, ভূমি, ভূমি কোনটা বলো তো? ভূমি হচ্ছে তোমার এই, তাহলে এই স্কয়ার ইকুয়ালস টু এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এগুলো তোমরা বুঝো। অতিভুজটা সবসময় সামনে রাখা লাগবে, বড় মানটা সামনে রাখা লাগবে, না হলে কি মাইনাস চলে আসবে। তাহলে বড় মান কত? এ বি মান কত? অতিভুজ তো বড়ই হবে সবসময়, 10, 10 এর উপর স্কয়ার মাইনাস বি, বি এর মান কত? 7.5, স্কয়ার করে ক্যালকুলেশন করে এ এর মান পেয়ে গেছো কত? 6.61। এই যে তুমি সব কিছু পেয়ে গেছো স্যার, সব কিছু পেয়ে গেছো, ভূমিও পেয়ে গেছো, মানে তুমি এখন এতটুকু পেয়ে গেছো 6.61। তোমার সম্পূর্ণ ভূমিটা লাগবে, এখনো সম্পূর্ণ ভূমি অলরেডি বের হয়নি তোমার, এই যে এডি 16 আর এতটুকু হয়েছে 6.61, তার মানে সম্পূর্ণটা তোমার যোগ করা লাগবে, অর্থাৎ এই যে ইডি, ইডি বের করার জন্য তোমার এই যে এই সাথে এডি যোগ করা লাগবে। এই এর মান কত? 6.61, আর হচ্ছে এই যে এডি এর মান কত? 16, এই দুইটাকে যোগ করে এই যে 22.61। ফাইনালি তুমি সম্পূর্ণ ভূমিটা পেয়ে গেছো 22.61। তাহলে তুমি সম্পূর্ণ ভূমি পাইছো, লম্ব পাইছো, এখন এই যে বিডির মানটা একদম দ্রুত বের করে ফেলবা। তাহলে এটা অতিভুজ না? আবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে এখানে এই ত্রিভুজের ভিতরে, এই ত্রিভুজটার ভিতরে তোমার এখানে কত? বি ডি ই, তাহলে এখানে অতিভুজ কত? এই যে অতিভুজ স্কয়ার বিডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত? ডিই, আর লম্ব কত? বিই। এখন ভূমির মান দেওয়া ছিল 22.61 আর লম্বের মান কত? 7.5। এই যে এখন ক্যালকুলেশন করছো, অতিভুজ ভূমির মান লিখছো, লম্বের মান লিখছো, স্কয়ার করছো, এই যে স্কয়ারটা এখানে রুট হয়ে গেছে, তোমার অ্যান্সারটা বের হয়ে গেছে 23.82, 23.82। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অতিভুজের মান, এটাই তোমার অ্যান্সার। আশা করতেছি তোমরা এই ম্যাথটা খুব সহজে বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা আরেকবার তুমি দেখে নাও, তাহলে খুব সহজে বুঝতে পারবা। এই ধরনের ম্যাথ অনেক বেশি আসে, অর্থাৎ আমি এই যে পরিমিতির যে 5টা ম্যাথ বা সিকিউ তোমাদের সলভ করে দিয়েছি, এই 5টা ম্যাথ খুব ভালো করে তোমরা করবা, বাসায় প্র্যাকটিস করবা, এবং এই ধরনের ম্যাথ আরও যেখানে যেখানে পাবা সবখানে করে ফেলবা। এবং ওইখানে যদি প্রবলেম ফেস করো তাহলে আমাদের ইনবক্সে বা উৎস একাডেমির ফেসবুক পেজের ইনবক্সে তোমরা আমাদেরকে জানাবা এবং আমাদেরকে ফিডব্যাক দিবা যে আমাদের ক্লাসগুলো কীরকম হচ্ছে। তোমরা এই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবা, একটা লাইক দিয়ে রাখবা, তাহলে এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে চলে যাবে, তোমরা শেয়ার করতে পারো এবং ভিডিওটা ছড়াবে, তাহলেও মনে করো আমরা খুবই উৎসাহিত হব, মোটিভেটেড হব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।